আচ্ছা দেখো তো ভিডিও ঠিক আছে কিনা, ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, ক্লিয়ার। এক সেকেন্ড। আচ্ছা এক সেকেন্ড, আমরা এখন স্টার্ট করব। ওকে, এটা একটু দেখো আমাদের আমরা আলোক সমানত বা H2 সমানতায় যাওয়ার আগে আমরা অল্প কিছু কোশ্চেন নিয়ে কথা বলবো, হ্যাঁ, যেটা খুবই সহজ, যেগুলো আসে। কত নম্বর কোশ্চেন ছিল? কয়টা কোশ্চেন ছিল আমাদের? 18 থেকে শুরু হবে। হ্যাঁ 18 থেকে শুরু হবে স্যার। কোশ্চেন নাম্বার 18। এটা হচ্ছে বেঞ্জিনে দুটি প্রতিস্থাপক থাকলে, আমরা এটা সলভ করে আসছি, বাট এই কোশ্চেনটা এইভাবেও আসে, দুটি প্রতিস্থাপক থাকলে কয়টি সমান পাওয়া সম্ভব? অ্যানসার কি হবে? বেঞ্জিনে দুটো প্রতিস্থাপক থাকলে কয়টা সমান পাওয়া সম্ভব? অ্যানসার কি হবে? তিনটা স্যার। তিনটা। এটা কি কি হবে? অর্থ, মেটা, আর কি হবে বলতো? প্যারা। এখন পরের কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি তোমার হেক্সেনের সমন্বয়? কোনটা হেক্সেনের সমন্বয়? এর ক অপশন আছে মনে করো, 2,3 ডাইমিথাইল, এটা ডাইমিথাইল তোমার বিউটেন আছে। তারপরের অপশনে আছে 2,2 ডাইমিথাইল তোমার বিউটেন আছে। তারপরের অপশনে আছে 2,3 ডাইমিথাইল প্রোপেন আছে। তারপরের অপশনে আছে 2 মিথাইল পেন্টেন। অ্যানসার কোনটা হবে? অপশন 3। কেন অপশন সি দিছো কেন? কারণ বাকিগুলাতে ডাইমিথাইল আর বিউটেন প্রথম দুইটাতে দুইটা কার্বন আর চারটা মিলে হয় 6, আর শুধু এটাতেই 5টা আসে। কোশ্চেনটা নিচের কোনটা হেক্সেনের সমন্বয় এরকম না, হেক্সেন আসতে পারে, হেপ্টেন আসতে পারে, বিউটেন আসতে পারে, কার্বন সংখ্যা কাউন্ট করবা। এখানে বিউটেনে টোটাল কার্বন আছে 4টা, আর 2,3 ডাইমিথাইল, এখানে কার্বন আছে কয়টা? 2টা, টোটাল 6টা। এটা অবশ্যই এটা হেক্সেনের সমন্বয়।
এখানেও ঠিক কার্বন আছে কয়টা মূলত 6টা কার্বন। এখানে আছে কয়টা প্রোপেনে আছে কার্বন কয়টা 3টা। আর 2 3 ডাইমিথাইলে কার্বন আছে কয়টা মূলত 2টা। তাই টোটাল কার্বন আছে কত 3 প্লাস 2 কয়টা কার্বন 5। তাহলে এটা কি অবশ্যই এটা সমানু আইসোমার, এটা আইসোমার, এটা আইসোমার, এটা আইসোমার। পেন্টেনে কার্বন থাকে কয়টা ভাই 5টা, মিথাইল একটা আছে 2 মিথাইল, তাই কার্বন কয়টা একটা, তাহলে 5 আর 1 কত হবে 6। ক্লিয়ার অ্যান্সার। তো এটা হেক্সেনের সমানু যদি হয়, সমানু নয় কোনটা এটা হেপ্টোন আসতে পারে। আমরা হেক্সেন হেপ্টেন দিয়ে আমরা অন্যরকম একটা, আমরা যখন এক্সামটা নিব রবিবার মানে কালকে হবে এক্সামটা, তখন এই কোশ্চেনটা আমরা এখানে সেট করব। ওকে, এখানে এটা একটু উঠায় নাও। 19 নম্বরটা হচ্ছে, আমরা যদি 19 নম্বর কোশ্চেনটা যদি সলভ করি, এটা হচ্ছে ইথাইল মিথাইল ইথার। এটা হচ্ছে 19 নম্বরে ইথাইল মিথাইল ইথার এবং ডাই ইথাইল। এটা কি ইথাইল মিথাইল ইথার এবং ডাই ইথাইল ইথার ইথারের মধ্যে কোন ধরনের সমাণু রয়েছে? কোন ধরনের সমাণু বিদ্যমান? এটার মধ্যে আসলে কোন ধরনের সমাণু কাজ করবে? আমার তো কোশ্চেনটা একটু ডাউট লাগতেছে। হ্যাঁ, কার্বন সংখ্যা মিলে কিনা এটা নিয়ে আমাকে ডাউট লাগছে। হ্যাঁ, কার্বন সংখ্যাটা মিলে কিনা। ইথাইল মিথাইল ইথার, তাই ইথারের ক্ষেত্রে কোনটা? এটা ইথার, তাহলে ইথাইল মিথার এটা হচ্ছে কি তোমার সিস। তাই কার্বন সংখ্যাটা দেখে নিই যে ঠিক আছে কিনা। ইথাইল মিথাইল ইথার আর ডাই ইথাইল ইথার, এটা কি কার্বন সংখ্যা মিলে? হ্যাঁ, কার্বন সংখ্যা কি মিলে নাকি? আচ্ছা, এখানে আমরা দিয়ে দিলাম প্রোপাইল মিথাইল ইথার, তাহলে মিলবে। বুঝছো? তাহলে প্রোপাইল বানাই দাও। বলো, এখন বলো কোন ধরনের সমাণু বিদ্যমান? প্রোপাইল মিথাইল ইথার আর ডাই ইথাইল ইথার এর মধ্যে আসলে কোন ধরনের সমাণু বিদ্যমান? স্যার মেটামারিজম। আর কি হতে পারে? অবস্থান। আর কি হতে পারে? আর কি হতে পারে? স্যার অবস্থান আর চেইন তো হবে না। অবস্থান আর চেইন হবে না, আর কি হতে পারে? এটার ক্ষেত্রে শুধুমাত্র হবে কোনটা? মেটামারিজম। এটা অবস্থান সমান হবে না, দেখতে হবে অবস্থানের মতো। কার্যকরী মূলকের অবস্থান চেইন আর অবস্থান সমানুটা আসলে কার জন্য তোমার প্রযোজ্য শর্ত? চেইন আর কোনটা? তোমার অবস্থান শর্ত। আমরা যখন এক্সামটা নিব চেইন আর অবস্থানের মেটামারিজমের অনেক তোমার এমসিকিউ আমি ওখানে দিব। হ্যাঁ, মানে মোটামুটি দেওয়ার ট্রাই করব। আর তোমাকে বলছি ওই উদাহরণগুলো করে ফেলতে। চেইন আর অবস্থান সমানুর ক্ষেত্রে কার্যকারী মূলকের যোজনী কত হবে? কার্যকারী মূলকের যোজনী কত হবে ভাই? স্যার 1। এই কারণে অবস্থান হবে না। এখানে ইথার কার্যকারী মূলক এর যোজনী কি 1? মেটামারিজমের জন্য পলিযোজী কাজ করে। এটা ম্যাক্সিমাম দ্বিযোজী। আমাদের তো পলিযোজী কার্যকারী মূলকের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা টারশিয়ারি অ্যামিনটাই আছে, এছাড়া আর কোনোটাই হবে না। হ্যাঁ, তাহলে সাধারণত দ্বিযোজী কার্যকারী মূলক যেগুলো সেগুলোই মেটামারিজমের কাজ করে। আর এখানে কি মেটামারিজমের জন্য, এটা মেটামারিজমের জন্য এটা কি তোমার পলিযোজী কার্যকারী, একের অধিক যেটা। কিন্তু আমাদের সাধারণত কোনটা আসবে?
যেটা সাধারণত কি বলতো দ্বিযুজি কার্যকারী, এরাই সাধারণত প্রদর্শন করে। দ্বিযুজি কি তোমার কার্যকারী, দুইয়ের বেশি যদি থাকে উদাহরণে তাহলে সেটা নিয়ে আসবে। যদি দুইয়ের বেশি যদি থাকে আমরা সেই ধরনের উদাহরণগুলো এক্সামে আনার ট্রাই করব। হ্যাঁ, এখন তাহলে এটার মধ্যে এরা পরস্পরের কোনটা মেটামারি, এটার অ্যানসার কি হবে মেটামারি। কোন ধরনের সমাণু, সমাণু তো বলে না সমাণু, তাহলে এরা কি পরস্পরের কি বলতো মেটামার, এরা পরস্পরের কি বলতো মেটামার। সমাণুগুলোকে আমরা বলবো মেটামার আর সমানুতাটাকে আমরা বলবো কি তোমার মেটামারি। এটাই হচ্ছে এটা অ্যানসার। এটা আগে একটু উঠায় নাও। ওকে, আমরা জ্যামিতিক সমানুতা নিয়ে কথা বলবো। জ্যামিতিক সমানুতার ওই অংশটা মানে স্টিরিও সমানুতা যেটা, এটা আরো আছে কোশ্চেনের কোনো শেষ নেই। হ্যাঁ, আমরা সেই কোশ্চেনগুলো এক্সামে দেব, চেষ্টা করব আমরা দুটো এক্সাম নেওয়ার ট্রাই করব। হ্যাঁ, বুধবারের আগে আমরা দুইটা সমানুতার উপর এক্সাম নেওয়ার ট্রাই করব। এখন একটু দেখো, তুমি অবশ্যই প্রিপারেশনটা একটু নিও যদি সম্ভব হয়, এটা তোমার চয়েস। এখন দেখো আমরা সমতাকে দুই ভাগে ভাগ করছি, এক হচ্ছে কোনটা তোমার, এক হচ্ছে গাঠনিক সমতা আর এক হচ্ছে কি তোমার স্টিরিও সমতা। আমরা এখন স্টিরিও সমতা নিয়ে কাজ করব। তাহলে স্টিরিও সমতা নিয়ে যদি আমরা একটু কথা বলি, স্টিরিও কথাটার মানে কি, স্টিরিও, এই স্টিরিও মানে কি, এই কথাটার মানে কি ত্রিমাত্রিক। এটা দেখবা সমানতার ক্লাসিফিকেশনে আমরা এগুলো নিয়ে ডিটেইলস কথা বলছি, তুমি খাতার সাথে কম্বিনেশন করে পড়বা। আমরা স্টিরিও সমানুকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি তোমার জ্যামিতিক সমানু, এখানে যদি সমানুতা লিখি তাহলে এখানে লিখবা জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতার আরেকটা নাম আমরা বলছি সিস্ট্রান্স সমানুতা। এটা কি সিস্ট্রান্স সমানুতা, আর এটাকে আমরা কি বলি আলোক সমানুতা। এটা আলোক সমানুতা, এটাকে আমরা এইরকম কনফিগারেশনাল বলছিলাম, কনফরমেশনাল। হ্যাঁ, এটা দুই ভাগে ভাগ করে, কনফিগারেশনালটাকে এইভাবে ভাগ করে, কনফরমেশনালটা আমাদের এই বইয়ের অন্তর্ভুক্ত না, এভাবে আমরা এটা জাস্ট আমরা এমসিকিউর জন্য আমাদের যতটুকু ইনফরমেশন দরকার সেটা, আর তোমার ডিটেইলস এর জন্য আমাদের খাতা অর্গানিক যে খাতা আছে সেই খাতাটা ফলো করবে। এটা আলোক সমাণু। এন্ড আলোক সমাণুটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা ডি সমাণু পাওয়া যায় আর একটা কোনটা পাওয়া যায় বলতো এল সমাণু পাওয়া যায়। এই আলোক সমাণুর মধ্যে কিছু থাকে, এটার মধ্যে কিছু ক্যাটাগরি আছে আলোক সমাণুগুলোর মধ্যে, এগুলো হচ্ছে কিছু হচ্ছে এনানসিওমার যারা আলোক সমাণু, আর এটার ক্ষেত্রে কি হবে ডায়াস্ট্রিওমার, এটার ক্ষেত্রে কি হবে তোমার ডায়াস্ট্রিওমার। এনানসিওমারের অনেকগুলো নাম আছে, এটা থেকে একটা এমসিকিউ আসে। এটাকে অনেক ভাবে বলে, বলো তো কত ভাবে বলে এটাকে, এনানসিওমারকে কি কি বলে? এনানসিওমারকে তুমি বই পড়ো এমনি, টিচারের উপর এত ডিপেন্ডেবল হইলে সমস্যা ভাই। হ্যাঁ, এনানসিওমারকে অনেকগুলো নাম আছে, দেখবে যে তোমার খাতায়, আমি গত ক্লাসেও বলছি তোমাকে, এটাকে আমরা অ্যান্টিপড বলি, এনানসিওমারের সমর্থক। এটাকে আমরা কি বলি অ্যান্টিমার বলি, এটাকে আমরা কি বলি অ্যান্টিমার। এটাকে আমরা বলি এনানসিওমার, এটাকে আমরা কি বলি এনানসিওমার। কিন্তু সবগুলো মনে রাখবো, নিচের কোনটা এনানসিওমারের সমর্থক নয় বা সমর্থক, যেভাবে আসুক না কেন তখন এগুলো মনে রাখবো, অ্যান্টিপড, অ্যান্টিমার, এনানসিওমার, এনানসিওমার। আমরা যদি এনানসিওমার গুলোকে একত্রে যদি মিশ্রিত করি এরা আলোক সক্রিয় সমর্থক, তার মানে এরা লাইটকে ডানে অথবা কি করবে বলতো বামে ঘুরাবে, যদি ডানে ঘুরে তাহলে ডি সমাণু পাবো, আর যদি বামে ঘুরে তাহলে আমরা কি পাবো এল সমাণু পাবো। এখন দেখো এটার ক্ষেত্রে আমরা যদি এনানসিওমারকে একত্রে সমপরিমাণে এনানসিওমারকে যদি একত্রে মিশ্রিত করি, সমপরিমাণ এনানসিওমারকে একত্রে মিশ্রিত করলে, আমরা একত্রে মিশ্রিত করলে আমরা কি পাবো বলতো, যে মিশ্রণটা পাবো সেই মিশ্রণটাকে আমরা আসলে কি বলবো বলতো স্যার রেসমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার।
এই রেসিমিক মিক্সচারের একটা নাম আছে, আর একটা নাম আছে, কে বলতে পারে এই নামটা? এই রেসিমিক মিশ্রণের আরেকটা নাম আছে। মিক্সচার মতো আছে, হ্যাঁ? ডিএল মিশ্রণ। আচ্ছা, ডিএল মিক্সচার বলা হয়। এর আরো একটা নাম আছে, এটাকে আমরা কি বলি? প্লাস মাইনাস মিশ্রণ। এটার আরো একটা নাম আছে, এটার আরেকটা নাম আছে। স্যার রেসিমেটস। হ্যাঁ হ্যাঁ, বলো তো। স্যার রেসিমেটস। রেসিমেক্স, এটা তো অনেকটা কাছাকাছি। কে বলছে? মাইশা? জি স্যার। আচ্ছা, এটাকে বলা হয় রেসেম অ্যাটমস, এই মিক্সচারটাকে বলা হয়। হ্যাঁ, তুমি রেসিমিক্স কে বলছো নাকি? রেসিমিক্স এটা বলছো নাকি? না স্যার, এটাই বলেছিলাম। এটা বলছলা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে তুমি তো বইয়ের সাথে আসছো পানি। তাহলে এটাকে বলা হয়। এখন ওরা করবে কি, তোমার এই মিক্সচারটাকে এভাবে না বলে এভাবে বলতে পারে অনেক সময়। হ্যাঁ, যে তোমার ইজি হয়। এখন আমরা জ্যামিতিক এবং সিস্টেম সমানুর মধ্যে আমরা কি পাই? এটাকে দুই ভাগে পাই, একটা হচ্ছে সিস সমানু আর একটা হচ্ছে ট্রান্স সমানু। একটা ট্রান্স সমানু। এখন এটার কিছু শর্ত আছে। আমরা শর্ত এটার জন্য যা করি না কেন, চারটা আমরা শর্তের মধ্যে আমরা আসলে এমসিকিউ কে আইডেন্টিফাই করার জন্য যে শর্তগুলো দরকার আমি সেই শর্তগুলো এখানে লিখি। বাট এছাড়া যে যে আছে সেগুলো কিন্তু তুমি ওই যে ডিটেইলস যেটা আমরা পড়াইছি সেই খাতাটা তোমরা ফলো করবে। তাই জ্যামিতিক সমতার ক্ষেত্রে কি হচ্ছে? ফ্রি রোটেশন থাকবে না, মুক্ত আবর্তন, বন্ধনে মুক্ত আবর্তন থাকবে না। এটা কি মুক্ত আবর্তন কি থাকবে না। তাহলে এটা কারণ, যেমন কার্বন কার্বন কি দ্বিবন্ধন, ত্রিবন্ধন না, ত্রিবন্ধনে ঝামেলা আছে। এটা কোন ধরনের কম্পাউন্ড? চাকরি। এটা কার্বন কি হতে পারে? তোমার কি হতে পারে? নাইট্রোজেন হতে পারে। এটা নাইট্রোজেন, নাইট্রোজেন কি দ্বিবন্ধন। আমাদের সাধারণত এই দ্বিবন্ধন আর এই চাকরি কার্বন কার্বন এগুলো নিয়ে সাধারণত তোমার মানে কোশ্চেন গুলো হয়ে থাকে। তাহলে এই অসম্পৃক্ত কার্বন, মানে যে কার্বনের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন সেগুলোকে অসম্পৃক্ত। বাট এই জ্যামিতিক সমনতার ক্ষেত্রে অসম্পৃক্ততা সাধারণত আমাদের বইয়ের আলোকে যে উদাহরণটা সেটা হচ্ছে কি কার্বন কার্বন যে তোমার যে দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বন গুলো আছে এই অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত পরমাণু, যেটাকে আমরা এবিসিডি রুলস বলছি। অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত পরমাণুগুলো অবশ্যই কি হবে? ভিন্ন। এই দুটার মাধ্যমে আমরা আসলে এটাকে ধরতে পারবো। এই দুটো পয়েন্ট বললেই না। হ্যাঁ, অসম্পৃক্ত কার্বনে যুক্ত পরমাণু দুটি ভিন্ন হবে, পরমাণু দুটি ভিন্ন হবে। এটা একবারে সরাসরি হুবহু তোমার এমসিকিউ তে তুলে দেয় যে এরকম যে আসলে এই কথাটার মানেটা আসলে কি। এটা সরাসরি অপশন এ, এটা সি, এটা এ এ, এটা সি বি বি, এটা অপশন বি। এই কথাটার মানেটা কি? এটা সি এ বি আর এটা কি সি এ বি, এরকম না সাজায় এ দিয়ে দেয়। এটা কি সি এ ডি আর এটা কি সি কি তোমার এ ডি, বা এখানে কি তোমার বি সি। এখানে অপশন কি তোমার? এটা সি এ বি আর এটা কি সি ডি সি, ডি এটা কি এ ডি আর এটা মনে করো বিপি, আর এখানে কি মনে করো সি, এটা ডি। এই কথাটার মানে অপশন ক খ গ ঘর মধ্যে কোনগুলো? এটার মানেটা স্যার অপশন সিটা কি লিখেছেন? অপশন সিটা লিখছি এডিসি। এটা সিসি তো অসম্পৃক্ত কার্বন, গ্রুপ হচ্ছে বিপি, এডি বিপি বিপি, আর এখানে লিখছি এবি সিডি কিউ। কোনটা হবে এটা? স্যার অপশন বি। হ্যাঁ, অপশন বি। অপশন বি। আচ্ছা, অন্যরা কি বলো? অন্যরা আমাদের ফেসবুকে আছে কিছু।
প্রথমটা বাদে বাকি তিনটাই তো হয়। আর এ বাদে সবগুলাই। এটা কে বলছে স্টুডেন্ট এবারে সামিন? তুমি কালকে সাদে গেছিলা? মিশে সামিন গিয়েছিলাম। মানে পড়া মিস হবে, বাট সাদে যাওয়া মিস হবে না। সাদে কি দেখছো কালকে? মানে অনেক বায়ু, বৃষ্টি ছিল স্যার। হ্যাঁ বায়ু কিভাবে দৌড়াদৌড়ি করছে এটা, হ্যাঁ বায়ু কিভাবে দৌড়াদৌড়ি করছে বৃষ্টি এটা। দেখতে গেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ মামা আসছেন, আচ্ছা আসেন, সমস্যা নেই আসেন। হ্যাঁ এখন ছাদে বৃষ্টি দেখছো, এটা বৃষ্টি তো এক সময় বৃষ্টি, বৃষ্টি নামক জীবনে আর তোমার শুকনা, হ্যাঁ একদম মরুমরির মতো শুকনো, অনুভূতি একই রকম লাগতেছে। এগুলো বৃষ্টি অনুভূতি হবে কখন বলতো, কোন একটা ভালো জায়গায় যদি যেতে পারো, দেখবে যে তোমার বৃষ্টির মতো লাগবে, মরুভূমির মতো লাগবে। আর যদি কোনো ভালো জায়গায় না যান, তোর বৃষ্টি পড়ে নাকি তোমার উপর থেকে পানি পড়ে, এটা কোনোটাই মনে হবে না। অ্যান্সার হবে খ গ ঘ, তিনটাই হবে অ্যান্সার। হ্যাঁ কারণ এই অসম্পৃক্ত কার্বনের সাথে এখানেও দুটো ভিন্ন গ্রুপ, এখানে অসম্পৃক্ত কার্বনের সাথে এ আর ডি ভিন্ন, বি আর পি এখানে ভিন্ন, এই অসম্পৃক্ত কার্বনের সাথে এ বি ভিন্ন, ডি কিউ ভিন্ন। তাহলে অপশন কোনটা হবে? খ গ ঘ, তিনটাই রাইট, কে হবে। এই কোশ্চেনটা একবারে হুবহু দিয়ে দেন, হয়তো অন্যভাবে আমি র্যান্ডমলি লিখে গেছি, গ্রুপগুলো অন্যভাবে দিয়ে দেয়, এখানে প্রত্যেকটাই কারেক্ট হবে। এখন একটু দেখো, আমরা আলোক সমঝোতার জন্য কিছু শর্ত আমাদের জানতে হবে। আলোক সমঝোতার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে কি, যৌগটাকে আলোক সক্রিয় হতে হবে। এটার জন্য কিছু শর্ত আছে। এটা শর্ত কি? আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয়তা তুমি বুঝবা না যে ভাই এটা আলোক সক্রিয় নাকি, এটা কথার কথা লেখা। আলোক সক্রিয় হতে হবে। এখন একটা যৌগের আলোক সক্রিয়তা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? আমরা করি আলোক সক্রিয়তা পরিমাপটা করি কোন যন্ত্রের সাহায্যে? আমরা আলোক সক্রিয়তা পরিমাপ কোন যন্ত্রের সাহায্যে আমরা বুঝি যে ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড ডান দিকে প্লাস এত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, এল ল্যাকটিক অ্যাসিড বাম দিকে এতটুকু ঘুরে গেছে, এটা আমরা আসলে কিভাবে বুঝি বলতো? এটা কোন যন্ত্রের সাহায্যে আমরা বুঝবো? রোটেটিং অ্যানালাইজার। টোটাল যন্ত্রটাকে বলো, মেয়েটাকে বলছে রোটেটিং অ্যানালাইজার, ভেরি গুড। কিন্তু তুমি তো টোটাল, ওটা তো একটা যন্ত্রের একটা পার্ট। তুমি তো ক্যামেরা দিয়ে যখন ছবিটা তুলো, তখন ছবিটা তোমার কি লেন্স কাজ করে, এখানে যে বাটন যে আছে সেই ক্লিক করে সেটা কাজ করে, তারপর ছবিটাকে তোমার কি করে ক্যাপচার করে, ওভারঅল তুমি বলবা ক্যামেরা। তুমি যে অ্যানালাইজার যেটা বলছো সেটা কোন যন্ত্রের মধ্যে ছিল? এটা তো একটা যন্ত্রের একটা পার্ট, পোলারিমিটার। রাইট। আমরা আলোক সক্রিয়তা পরিমাপ করব কোনটা? পোলারিমিটার যন্ত্রের সাথে। এটা এমসিকিউ তে আসে, আমরা লিখবো আলোক সক্রিয়তা, একটা নোট করে লিখে দেব, দ্বিতীয় পয়েন্টের মাধ্যমে আমরা জানবো মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু শর্ত টর্ত যা আছে, এটা কার শর্ত? আলোক সমঝোতার শর্ত, ডায়স্ট্রোমার আলোক সমঝোতার শর্ত। এখন আলোক সক্রিয় হতে হবে। সেকেন্ড হচ্ছে এনানসিওমারের শর্ত, তোমার কি একই রকম। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এদের কি থাকতে হবে? কাইরাল কার্বন, বা এদের কাইরাল সেন্টার থাকতে হবে। কাইরাল সেন্টার, বা এই কাইরাল সেন্টার মানে কি? অপ্রতিসম তোমার কি থাকতে হবে? কার্বন। এটা অপ্রতিসম কার্বন হয় কাইরাল সেন্টারটা, এটা অপ্রতিসম নাইট্রোজেন পরমাণু হতে পারে। দেখবে যে তোমার খাতায় লেখা আছে, দেখবে এটা অনেক ধরনের জায়গায় কোশ্চেন আসে যে এই যৌগে কতগুলো কাইরাল সেন্টার আছে। এগুলো যদি তোমার ভালোভাবে যদি বুঝতে হয়, তাহলে লেকচার খাতা আমার দেখবে এনাফ, ওখানে এনাফ উদাহরণ দেওয়া আছে, এবং তোমাকে বোঝানোর জন্য দুই তিনটা কমপ্লিকেটেড আমি উদাহরণ ওখানে দিছি, দেখবা তুমি এনাফ, তাহলে তোমার কাইরাল সেন্টার বুঝতে এত কোনো কষ্ট হবে না। যদি কঙ্কাল স্ট্রাকচার তোমার যদি দিয়ে দেয়, হ্যাঁ ওই স্ট্রাকচারের মাধ্যমে আসলে কাইরাল সেন্টারটা আসলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা, তাহলে তুমি খুব ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবে। আর এডমিশনে কাইরাল সেন্টার যেটা, সেটা তুমি আসলে পারবা, আমরা আনবো এই উদাহরণগুলো আনবো, এদের কাইরাল সেন্টার থাকবে। আমরা অপ্রতিসম কার্বনটা কি এটা নিয়ে কথা বলবো, যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা দুই। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কাইরাল সেন্টার থাকলেই হবে না, কাইরাল সেন্টার থাকলেই সেটা হবে না, যৌগে তলীয় প্রতিসাম্যতা, তলীয় প্রতিসাম্যতা, তোমার কেন্দ্রীয় প্রতিসাম্যতা,
প্রতিসাম্যতা, অক্ষ প্রতিবর্তী প্রতিসাম্যতা। হ্যাঁ, কেন্দ্রীয় প্রতিসাম্যতা এখানে কি তোমার অনুপস্থিত থাকতে হবে, এটা অনুপস্থিত থাকতে হবে। আমরা এই দুটোর মাধ্যমে ভালো হবে। আরেকটা আছে অক্ষ প্রতিবর্তী প্রতিসাম্যতা। তলীয় মানে কি, আমরা প্লেন অফ সিমেট্রি যেটাকে বলি। একটা যৌগকে আমি কি কাটবো, একটা যৌগকে কাটলে যদি সমান দুই ভাগে যদি পড়ে, সমান দুই ভাগে যদি ভাগ করা যায় একটা যৌগকে, একটা যৌগকে আমি এমন ভাবে কাটবো যেটাকে আমি সমান দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে আমি মনে করব যে ওই যৌগে তলীয় প্রতিসাম্যতা আছে, প্লেন অফ কি আছে তোমার সিমেট্রি আছে। একটা যৌগে কেন্দ্রীয় প্রতিসাম্যতা মানে ওই একটা যৌগে এমন একটা কেন্দ্র থাকবে, ওই কেন্দ্র থেকে আমি যদি ডানে যাই তাহলে যে গ্রুপটা থাকবে, বামে গেলে একই গ্রুপ থাকবে। ওই কেন্দ্র থেকে উত্তরের দিকে যদি আমি যাই তাহলে যে গ্রুপটা থাকবে তোমার কি তার ঠিক অপোজিট কি দক্ষিণে গেলে আমার কি ওই একই রকম, তখন আমরা বলি ওই যৌগে সেন্টার অফ সিমেট্রি আছে। তার মানে কি যৌগটায় তলীয় প্রতিসাম্যতা যদি কেন্দ্রীয় কাইরাল সেন্টার আছে, বাট এগুলো যদি থাকলে তোমার কি হবে, তোমার ওই যৌগটা আলোক সক্রিয়তার ন্যায় কি করবে না, আচরণ করবে না। যেমন রেসিমিক মিশ্রণ, এনানসিওমার কি আলোক সক্রিয়, ডায়াস্ট্রোমার কি আলোক সক্রিয়, বাট রেসিমিক মিশ্রণ এটা যদি সমপরিমাণ মিশ্রণ যদি আমি একত্রে অ্যাড করি তাহলে কি এটা আলোক সক্রিয় হবে নাকি আলোক নিষ্ক্রিয় হবে? এই মিশ্রণটা কি আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়? আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয়, কারণ এদের প্রত্যেকটা কম্পোনেন্ট আলোক সক্রিয়, বাট এদের কি সমপরিমাণ নেব। একটা ডি যদি আমি 5 ml নিই তাহলে এলটাকে আমার কি করতে হবে, মানে 5 গ্রাম নিলে এলটা কমে 5 গ্রাম। ডি যদি তোমার ডান দিকে তোমার কি +5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, এল -5 ডিগ্রি, দুটো কি হবে, একটাকে ক্যান্সেল আউট করে দেবে। ক্যান্সেল আউট করলে এটা কি হয়ে যাবে বলতো, আলো নিষ্ক্রিয় হয়ে যাবে, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটা অপটিক্যালি কি হবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমাদের এখানে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আলোক সক্রিয়তাটাকে, আমরা কোন যৌগের আলোক সক্রিয়তা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, আলোক সক্রিয়তা পরিমাপ করা হয় পোলারিমিটারের সাহায্যে, মিটারের সাহায্যে। বলো, ল্যাকটিক অ্যাসিডের উপর যদি লাইট পড়ে, ডিল্যাকটিক অ্যাসিডের এটার উপর যদি লাইট পড়ে, এর আপেক্ষিক আবর্তন কোণ কত, সে লাইটটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় ফেলে, এটার আবর্তন কোণ কত, এই লাইটটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় ফেলে? So 2.24 degree. প্লাস বলতে হবে। আর এল ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে -2.24. টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে, টার্টারিক অ্যাসিড তোমার খাতায় কি টার্টারিক অ্যাসিডের তোমার রোটেশন অ্যাঙ্গেলটাকে আমি লিখে দিয়েছিলাম? টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে কি লিখে দিয়েছিলাম? টার্টারিক অ্যাসিডের রোটেশনাল অ্যাঙ্গেল আমরা লিখে দিই না, এটা 22 ডিগ্রি মনে হয় সম্ভবত। হ্যাঁ, এটা লিখে দিছিলাম।
টার্টারিক অ্যাসিডের রোটেশনাল অ্যাঙ্গেলটা কত আসে নিচে? আচ্ছা এটা একটু মনে করো তো, আমি এটা লিখে দেবো। হ্যাঁ, আর এক্স্যাক্টলি আমার এটা মনে পড়তেছে 22 ডিগ্রির মতো। হ্যাঁ, এটা মনে রাখো, এটা আসে এক্সামে আসে। এটা টার্টারিক অ্যাসিড। আমার কাছে মনে পড়ে যে তোমাকে লিখে দিতেছি। আর এল টার্টারিক অ্যাসিডের এটা আপেক্ষিক আবর্তন। এটা এই প্রত্যেকটা এমসিকিউ তে আসে। এগুলো প্রত্যেকটা কি তোমার এমসিকিউ তে আসে। ওকে, এটা একটু উঠাই নাও, তারপর আমরা এটা ডিলিট করছি। আমরা টার্টারিক অ্যাসিডের কোনটা লিখে দিই নাই, বি আর এল টার্টারিক অ্যাসিড। বলো কোন যৌগে, বলো তো কাইরাল সেন্টার আছে আর প্রতিসাম্য তল আছে, ওই যৌগটাকে আমরা আসলে কোন টাইপের যৌগ বলি? ওই যৌগটাকে আমরা কোন টাইপের যৌগ বলি? যেখানে কাইরাল সেন্টার আছে বাট প্রতিসাম্য তল থাকার কারণে যৌগটা কি আলোক নিষ্ক্রিয়। প্রতিসাম্য তল কি থাকতে হবে? অ্যাবসেন্ট থাকতে হবে। তাহলে ওই যৌগটাকে আসলে আমরা কোন ধরনের যৌগ বলি বলো তো? কোন ধরনের যৌগ বলি? মেসো কম্পাউন্ড। মেসো। তার মানে কি তোমার প্রতিসাম্য তল থাকার কারণে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, প্রতিসাম্য তল থাকার কারণে যে সকল যৌগ আলোক নিষ্ক্রিয় হয়, আলোক নিষ্ক্রিয় হয়, তাদেরকে তোমার কি বলা হয়? মেসো যৌগ বলে। তাহলে মেসো যৌগে কোনটা? কাইরাল সেন্টার থাকে। এটা কি আছে? প্রতিসাম্য কি আছে? তল আছে। আর এখানে কি আছে বলতো? কাইরাল সেন্টার আছে। তাহলে এই দুটো বৈশিষ্ট্য সমন্বয়ে তোমার কি হয়? কাইরাল সেন্টার এটা আলোক শক্তি, প্রতিসাম্য তল আছে, এই কারণে এটা কি হয়ে যাচ্ছে বলতো? আলোক নিষ্ক্রিয়। এটা কি হবে বলতো? আলোক নিষ্ক্রিয়। আমরা কাইরাল নিয়ে একটু কথা বলবো, তারপরে এমসিকিউ তে সরাসরি চলে যাব। হ্যাঁ, কাইরাল নিয়ে আমরা কথা বলবো। কেউ বলতে পারলাম না যে ডি টার্টারিক অ্যাসিডের আবর্তন অ্যাঙ্গেলটা আমি দেখাই দিছি কিনা। তার মানে তুমি অর্গানিকের খাতার সাথে তোমার কোনো সম্পর্কই নেই। এটা তো খুবই খারাপ একটা কথা। মানে তোমাকে আমি বলি নাই যে এটার অ্যাঙ্গেল কত, বাট তোমাকে আমি বলছি যে এটা এটা তোমাকে ইনফরমেশনটা দিছি কিনা সেটাও তুমি বলতে পারো। আমাদের কাইরাল সেন্টারে কি হবে? এখানে প্রত্যেকটা একটা কম্পাউন্ডে এমন একটা সেন্টার থাকবে যার সাথে চারটা ডিফারেন্ট গ্রুপ থাকবে। তাহলে ওই সেন্টারটাকে আমরা কি বলবো? কাইরাল সেন্টার। ওই সেন্টারে যদি কার্বন থাকে তাহলে সেটাকে আমরা কাইরাল কার্বন বলবো। আর যদি ওখানে যদি নাইট্রোজেন থাকে তাহলে সেটাকে আমরা কাইরাল সেন্টারই বলবো। সেখানে কাইরাল সেন্টারে যে পরমাণুটা সেটা যে কার্বন হবে এমন কোনো কথা নেই, অন্য একটা পরমাণু হতে পারে। মানে প্রত্যেকটা যৌগে, মানে এমন প্রত্যেকটা যৌগে না, যৌগে যদি এমন একটা সেন্টার থাকে যে সেন্টারে চারটা ডিফারেন্ট টাইপের তোমার কি থাকে? গ্রুপ থাকে, তাহলে এখানে তোমার কি হবে? এটাকে কাইরাল সেন্টার। আর ওই কার্বনটাকে আমরা কি বলবো? এটা যেহেতু কার্বন, ওই কার্বনকে আমরা কি বলবো? অপ্রতিসম কার্বন। আর এই যৌগটিকে আমরা কি বলবো? অপ্রতিসম যৌগ। অপ্রতিসম কি? এটা সিমেট্রি না এই কম্পাউন্ডটা। আমরা দেখবো যে কোন কম্পাউন্ডটা সিমেট্রি হলে, যদি কম্পাউন্ডটা যদি সিমেট্রি যদি না হয় তাহলে এটা কি করবে বলতো? আলোক সক্রিয় হয়। এজন্য এটা কি? আলোক তোমার সক্রিয় হয়। আমি যদি এটা সংকরণ নিয়ে কথা বলি তাহলে এটা কি? সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা।
চারটা যদি সিগমা হয় তাহলে আমার Sn এর ভ্যালু কত 4 প্লাস কার্বনের লোন পেয়ার ইলেকট্রন 0 তার মানে 4 তাহলে এটা কি sp3 সম্পর্ক। অনেক সময় বলে যে কাইরাল সেন্টারে যে অ্যাটমটা থাকে সেই অ্যাটমটা আসলে কি সংকরিত, তাহলে বলতে হবে sp3 হাইব্রিডাইজেশন। এর কোন ধরনের হাইব্রিডাইজেশন করবে sp3। এখন আমরা এটাকেও কাইরাল সেন্টার বলতে পারি নাইট্রোজেনের ক্ষেত্রে এটা CH3, এটার ক্ষেত্রে C2H5 আর এটার ক্ষেত্রে কি C3H7। আর এখানে আরেকটা কি আছে নাইট্রোজেনের ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে একটা গ্রুপ হিসেবে কি করা হয় কনসিডার করা হয়। তাহলে এটার ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো কাইরাল সেন্টার। তাহলে দেখবা যে এটার জন্য আমরা যদি Sn এর ভ্যালু যদি বের করতে চাই, দেখো এটা সিগমা এটা সিগমা এটা সিগমা লোন পেয়ার, আমাদের Sn এর ফর্মুলা কি নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ কি তোমার লোন পেয়ার ইলেকট্রন। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড কত 3, লোন পেয়ার ইলেকট্রন কত 1, এটা কত 4, তাহলে এটা কি হাইব্রিডাইজড হবে sp3। অর্থাৎ এই কম্পাউন্ডটা কি sp3 হাইব্রিডাইজেশন। দেখো বুঝছো কিনা। বুঝছো কিনা? জি স্যার। এখন আমাদের সিস এবং ট্রান্সের মধ্যে আমাদের এটা বৈশিষ্ট্যটা একটু জানতে হবে। অনেক সময় সিস এবং ট্রান্সের বৈশিষ্ট্য নিয়ে এমসিকিউ তৈরি হয়। কার তোমার স্টেবিলিটি বেশি কার স্টেবিলিটি কম, দেখবে যে প্রত্যেকটা পয়েন্ট আমি ধরে ধরে এক্সপ্লেইন করছি। হ্যাঁ, এটা স্টেবিলিটি কম কেন, এটা স্টেবিলিটি বেশি কেন, এটার মেল্টিং পয়েন্ট কেন বেশি, এটার বয়লিং পয়েন্ট কেন বেশি, এই প্যারামিটার গুলো আমরা ওখানে আলোচনা করছি। ওই খাতাটা তুমি একটু ভালো মতো দেখবা। আমরা আমাদের এমসিকিউর জন্য আমাদের দরকার আমরা একটার বৈশিষ্ট্য মনে রাখবো, আর একটার বৈশিষ্ট্য আমরা যদি ভুলেও যাই তাহলে আমরা মনে রাখতে পারবো, কারণ একটা আরেকটার কি রিভার্স। তাহলে এটার কি এক নম্বর পয়েন্ট হচ্ছে সিসের কি স্টেবিলিটি বেশি হবে নাকি কম হবে। সিসের ক্ষেত্রে দুটো গ্রুপ কি একই পাশে থাকে নাকি তোমার ডিফারেন্ট পাশে থাকে, বড় বড় গ্রুপগুলো একই পাশে। একই পাশে থাকলে তারা ক্লোজলি থাকে, তাদের মধ্যে কি হয় বলতো এই বড় গ্রুপের ইলেকট্রনের মধ্যে রিপালশন হয়। একটা কম্পাউন্ডের রিপালশন যত বেশি হবে ওই কম্পাউন্ডের স্টেবিলিটি তত কি হবে বলতো কমে যাবে। তাহলে সিস কম্পাউন্ডের স্টেবিলিটি সবসময় কম হয়, এটার স্টেবিলিটি কি হয় তোমার কম হয়। এই কম্পাউন্ড গুলো পোলার, হ্যাঁ দেখবে যে পোলার ডাইপোল মোমেন্ট এই অংশে পড়ায়া আমি পোলারের মাধ্যমে অনেকখানি তোমার একটা ব্যাখ্যা করছি। আমরা একটা কম্পাউন্ড পোলার কি অপোলার এটা ডিপেন্ড করবে অলওয়েজ কি ডাইপোল মোমেন্টের উপর। ডাইপোল মোমেন্ট ইজ নট ইকুয়াল টু 0 তাহলে আমরা বলতে পারবো কি কম্পাউন্ড ইজ কি তোমার পোলার, কম্পাউন্ডটাকে আমরা কি বলতে পারবো বলতো পোলার। আর ডাইপোল মোমেন্ট যদি 0 হয়ে যায় তাহলে আমরা সেটাকে কি বলবো অপোলার। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম সিস কম্পাউন্ডের ক্ষেত্রে এটা পোলার, কিছু ক্ষেত্রে দেখা যায় সিস এবং ট্রান্সের মধ্যে ওই কিছু কথা আমরা বাদ দিলাম। কিভাবে একটা কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট বের করা হয় ভেক্টর ডিরেকশনের মাধ্যমে এটা তোমার খাতায় আছে, তুমি একটু দেখবা। হ্যাঁ, কারণ এটা যদি আমি আবার আলোচনা করি তাহলে অনেক সময় চলে যাবে, তাহলে আর তোমার কি আবার একই পদ তিনবার রিপিট করা। এখানে দেখো এই সিস কম্পাউন্ড গুলো দ্রবণীয় ভাই, যারা তোমার পোলার হয় তারাই তো দ্রবণীয় হবে। তোমার এটাকে অধিক দ্রবণীয়, এরা কি হবে কম দ্রবণীয়। এরা যদি পোলার হয় তাহলে এরা কি হবে অপোলার। এদের স্টেবিলিটি যদি কম হয় তাহলে এটার স্টেবিলিটি কি হবে বলতো বেশি হবে, এদের স্টেবিলিটি কি হবে বলতো বেশি হবে। তাহলে এটা কি 4 নম্বরে স্ফুটনাঙ্ক বলো, সিস কম্পাউন্ডের স্ফুটনাঙ্ক বেশি নাকি কম সিসের। আর এটা কি, আর এটা কি তোমার 5 নম্বরটা হচ্ছে গলনাঙ্ক, এটা হচ্ছে বয়লিং পয়েন্ট আর এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। এটা বয়লিং পয়েন্ট আর এটা হচ্ছে গলনাঙ্ক, এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। বলো কোনটার কি বৈশিষ্ট্য কে বলতে পারে। সিসের স্ফুটনাঙ্ক বেশি গলনাঙ্ক কম। কেন স্ফুটনাঙ্ক বেশি কেন? স্যার ওই যে ডাইপোল মোমেন্টের সমানুপাতিক হয় সেজন্য। ডাইপোল মোমেন্টের এটা কি স্ফুটনাঙ্কটা ডিপেন্ড করে কি এখানে এটা যত পোলার হবে, পোলার যত বেশি হয় অ্যাট্রাকশন ফোর্স তত বেশি হয়, তখন অণুগুলো তত কাছাকাছি হয়, তখন স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্কটা ডিপেন্ড করে কার উপর সিমেট্রির উপর, যার ভিতরে সিমেট্রিক এনভায়রনমেন্ট বেশি হবে তার গলনাঙ্ক কি হবে বেশি হবে। সিস কম্পাউন্ডের ক্ষেত্রে সিমেট্রিক এনভায়রনমেন্টটা কি তোমার কম। আমরা সিস কম্পাউন্ড একটা ধরো, এটা একটা সিস কম্পাউন্ড, এটা কি এইচ আর এটা কি তোমার এইচ।
এটা কি CH3, এই কম্পাউন্ডটাকে ডাবল বন্ড বরাবর ভেঙে ফেলো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এটা কি হয়ে যাচ্ছে H6, আর এটা হয়ে যাচ্ছে কি এরকম CH3। তাহলে এই অংশ আর এই অংশ কি সিমেট্রি? এটা কি সিমেট্রি? না স্যার। সো সিমেট্রি যদি হয় তাহলে তাদেরকে ক্লোজলি প্যাকড করা যায়, আর সিমেট্রি যদি না হয় তাহলে তাদেরকে ওই সিক্স কম্পাউন্ড গুলোকে আমি যদি ভাঙি, ডাবল বন্ডটা যদি হরিজন্টাল থাকে তাহলে এই অনুযায়ী আমরা ভাঙবো, বা ডাবল বন্ড যদি ভার্টিক্যাল থাকে ভার্টিক্যাল লাইন অনুসারে এটাকে কেটে ফেলবো। কেটে ফেললে দেখা যায় নিচের অংশ আর উপরের অংশ কি সিমেট্রি না, এখানে CH3 এই অংশটা আর এই অংশটা সিমেট্রি না। আমরা যদি তোমার ট্রান্স কম্পাউন্ডের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, এটাই, এটা কি H, এটা CH3, এটা কি তোমার কি CH3, আর এটা কি তোমার H। তখন এই কম্পাউন্ডকে আমি যদি তোমার কেটে ফেলি তখন এই অংশটা কি হয়ে যাচ্ছে, সিমেট্রি হয়ে যাচ্ছে, এটা কি তোমার সিমেট্রি হয়ে যাচ্ছে H6। একই রকম উপরেও তোমার কি একই রকম, এই উপরে আর নিচের অংশ কি একই রকম। এই কারণে এটাকে আমরা যখন কেটে ফেলবো তখন আমরা দুটো গ্রুপ সিমেট্রি, যদি সিমেট্রিক হয় তাহলে এই মলিকুলগুলোকে ক্লোজলি প্যাক করা যায়, ক্লোজলি যদি প্যাক করে অণুগুলো খুব কাছাকাছি থাকে, মলিকুলগুলো কাছাকাছি থাকে, কাছাকাছি যত ক্লোজলি প্যাকড হবে, দেখো না কঠিন কম্পাউন্ডগুলো অনেক ক্লোজলি থাকে, যত বেশি ক্লোজলি থাকবে এদেরকে তোমার ভাঙা তত বেশি কি হবে, কঠিন হবে। এখানে সিমেট্রিক এনভায়রনমেন্ট কম, এই কারণে এদেরকে ক্লোজলি প্যাক করা যায় না, আর প্যাক না করার কারণে এদের গলনাঙ্কটা কম হয়। ট্রান্সের ক্ষেত্রে ক্লোজ, এদের সিমেট্রিক কাটলে এদের সিমেট্রিক এনভায়রনমেন্টটা বোঝা যায়, তখন এদেরকে ক্লোজলি প্যাক করা যায়, যত বেশি ক্লোজলি প্যাক করা যাবে তার গলনাঙ্ক তত বেশি হবে। এই কারণে মনে রাখতে হবে যে সিস কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে এটার স্ফুটনাঙ্ক বেশি বাট গলনাঙ্কটা কি তোমার কম। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা একটু উঠে নাও, অনেক সময় বৈশিষ্ট্য আছে, ট্রান্স তার রিভার্স সিস মনে রাখো, ট্রান্স মনে রাখার দরকার নেই। এখন আমরা এমসিকিউ তে আসি। এটা H2 এর সমতা নিয়ে আমাদের এমসিকিউ গুলো, হ্যাঁ, যতগুলো আলোচনা করা যায়। আমাদের নেক্সট ক্লাসে एग्जाम গুলো অবশ্যই তুমি দিবা, কারণ আমাদের নেক্সট ক্লাসে যেটা, সেটা আমরা নিয়ে কথা বলবো, এই সমানতার কোশ্চেন হবে এবং আমাদের एग्जाम দুইটা নেব, সমস্যা নেই, তুমি একটু প্রিপারেশনটা ভালো নিও। নিচের কোনটি, দেখো নিচের কোনটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে? সিস ট্রান্সের আরেকটা নাম কি? সিস ট্রান্সের আরেকটা নাম কি? জ্যামিতিক সমতা। একই কথা বলতো, নিচের কোনটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে। এখন দেখো ক কোশ্চেন, এটা এ ধরলাম, একই টাইপের কোশ্চেন তো, হ্যাঁ, বারবার লিখবো না নিচের কোনটা জ্যামিতিক সমতা, যতগুলো উদাহরণ আসে ততগুলো উদাহরণ এখানে দিতে হবে। এ নম্বর অপশনটা আসে, এটা CH3, এটা CH, এটা OH, আর এটা CH3। এটা বি নম্বরটা হচ্ছে, এটা C6, এটা H5, এটা CH, এটা Br, এটা Cl। এটা হচ্ছে কি তোমার খ। এটা গ নম্বর কোশ্চেন। গতে আছে, এটা আছে কি অপশনে ClH ডাবল বন্ড CH3। ঘ কোশ্চেনটা হচ্ছে কোনটা, CH2 ডাবল বন্ড CH2। বলো কোনটা জ্যামিতিক সমতা? আগে জানতে হবে জ্যামিতিক সমতার শর্ত কি, আগে অপশনের দিকে তাকাবো না, আগে তোমার সেলকে নক করবা যে জ্যামিতিক সমতার কন্ডিশন কি। তাহলে কন্ডিশনটা কি, অসম্পৃক্ত হতে হবে, ডাবল বন্ড থাকতে হবে, হয় এটা হবে না এটা। এটা তো আর হচ্ছে না, হচ্ছে এখানে কি ডাবল বন্ড আছে? না স্যার। না স্যার। হয় এটা হবে না এটা হবে। এটার ক্ষেত্রে একটু চয়েস দেখো, এই কার্বনের সাথে দুটো গ্রুপ কি একই রকম নাকি ভিন্ন রকম, এরা কি এবিসিডি রুলস কে ফলো করে কি করে না? না স্যার, করে না। তাহলে অ্যানসার হবে কোনটা, এটা অ্যানসার। এই অ্যানসার গুলো খুবই সহজ, হ্যাঁ। এখন দেখো বি এর ক্ষেত্রে আমি যদি মনে করো বি নাম্বার, এই টাইপের যতগুলো কোশ্চেন আছে আমরা একটু দেখাচ্ছি, একটু দেখো। এটা হচ্ছে কোশ্চেন 2, হ্যাঁ, টাইটেল হবে এটাই, নিচের কোনটা সিস্টেম সমতা প্রদর্শন করে।
এটা হচ্ছে দেখো পরের কোশ্চেনে আমি যদি যাই, এটা হচ্ছে অপশন ক CH3, এটা CH2, এটা CH ডাবল বন্ড, এটা খ নম্বর অপশনে, এটা CH3, এটা 3, এটা C ডাবল বন্ড, এটা CH, আর এটা হচ্ছে CH3। অপশন গ তে এটা CH3, এটা CH ডাবল বন্ড, এটা C, এটা কি বলতো Cl, আর এটা Br। এটা অপশন গ। এটা CH3, এটা Cl, এটা C ডাবল বন্ড, এটা Cbr। বলো কোনটা অ্যানসার? স্যার অপশন সি। অপশন সি। অপশন সি। আচ্ছা, এটা এটা হচ্ছে না কেন? এটার কারণে হচ্ছে না, তাই তো? এটার কারণেই তো হচ্ছে না নাকি? জি স্যার। এটা হচ্ছে না কেন? এটার কারণে হচ্ছে না। দুটো গ্রুপ একই রকম। এটা CH3 না 2, এটার কারণে হচ্ছে না। এটা হচ্ছে না কেন? এটার কারণে হচ্ছে না। এই কারণে এটা হচ্ছে না, এই কারণে এটা বাদ। তাহলে রাইট অপশন কোনটা? এটা। আর এই কারণের সাথে দুটো গ্রুপ, এই কারণের সাথে দুটো গ্রুপ কি? এখন তুমি তো দেখো, বলো তো এদের কি সিস্টেন্স পদ্ধতিতে নামকরণ করা যায়? না স্যার। বলো তো কোন পদ্ধতিতে এদেরকে নামকরণ করা? এই সমনগুলোকে আমরা আসলে এসটির সমনগুলোকে ইজেড পদ্ধতিতে। হ্যাঁ, ইজেড পদ্ধতিতে। ইজেড পদ্ধতিতে এদেরকে নামকরণ করে, রাইট। ওকে, আমরা সি নম্বর কোশ্চেনে যদি যাই, সি এর আমরা যদি কতে যাই, দেখো এটা CH2 ডাবল বন্ড CH এটা আমরা খতে যাই, এটা হচ্ছে কি CH3, এটা CH, এটা OH, এটা C ডাবল H। এটা গতে যাব, অনেক সময় অপশনে একাধিক অপশনও থাকে, হ্যাঁ একটু খেয়াল করবা। এটা CH, এটা CH3, এটা গতে যাও, এটা CH3, এটা CH2, এটা কি CH, এটা ডাবল বন্ড, এটা CH2। বলো কোনটা হবে অপশন? অপশন সি। সপ্ত দিয়ে অপশন সি। আচ্ছা, এটা হচ্ছে না কেন? এটার কারণে। আর এটা হচ্ছে না কেন? ডাবল বন্ড নাই, ডাবল বন্ড নাই। এটা এটার মধ্যে হচ্ছে না কেন? এটার কারণে। আর এটা হচ্ছে কেন? কার্বনের সাথে। এটা একটু সি অপশনটা কিন্তু বেশি আসে, কিন্তু সব তোমার বিভিন্ন ইউনিভার্সিটি আছে, সেগুলোই দেখাচ্ছি। সমস্যা নেই, আমরা ডিফারেন্ট ফ্লেভারের কোশ্চেন আমরা তৈরি করব, সমস্যা নেই, করা যাবে। এখন দেখো, আমরা যদি পরের কোশ্চেনে যদি যাই, আমরা যদি কোশ্চেনটা পরের কোশ্চেনে যদি যাই, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, এটাকে একটু আমরা ডিলিট করে দিচ্ছি। এটা কোশ্চেন 3, কোশ্চেন 4 এ যাচ্ছে। এখানে সিস্টেম সমতা নিয়ে এটা, হ্যাঁ কোনটা জ্যামিতিক সমতা প্রদর্শন করে। এটা হচ্ছে কোশ্চেন 4, মানে এটা হচ্ছে ডি। এর জন্য হচ্ছে এর অপশনটা হচ্ছে 1 বিউটিন। এটা হচ্ছে তোমার খ নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার 1 ক্লোরো, তোমার 1 বিউটিন। আর এটার ক্ষেত্রে হচ্ছে কি 2 বিউটিন। আর এটার ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে, এখানে ঘতে অপশন হচ্ছে কি 1 পেন্টেন। কিভাবে তোমার দিয়েছি? কি হবে বলো? সংকেতের চেয়ে মনে হয় ওইরকম দিলে মনে হয় একটু সমস্যা হয়, তাই না? স্যার 2 বিউটেন। আচ্ছা, অন্যরা কি বলো?
অন্যরা কি বলো? জি স্যার 2 বিউটিন। তাহলে অন্যরা যদি 2 বিউটিন যদি বলো তাহলে এটা হবে না কেন? 1 বিউটিনটা হবে না কেন? আমরা 1 বিউটিনে যাই, এটা কয়ের অপশন একটু যাই, এটা হচ্ছে CH3, এটা CH, এটা তাহলে এটার কারণে হবে 1 ক্লোরো 1 পেন্টিন হবে না কেন? তুমি 2 বিউটিনটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছো। হ্যাঁ, আমরা 1 ক্লোরো 1 পেন্টিন এটা হবে না কেন? এটা কি 1 ক্লোরো, আচ্ছা এটা হবে না কেন ভাই? 1 ক্লোরো 1 2 3 4 5, আচ্ছা এই অপশনটা কি করছে? 1 ক্লোরো 1 পেন্টিন কি এটা না নাকি? 1 ক্লোরো 1 পেন্টিন এটা কি এটা? হ্যাঁ জি স্যার। জি স্যার। তাহলে এটা হবে না কেন ভাই? এটা এটা হবে না কেন? এটা H আছে আর এখানে আছে কে? C3, তোমার H7 আছে, এটা হবে না কেন? এটা হবে নাকি হবে না? এটাও তো তাহলে হয়, তার মানে এটা হবে। এটা কিসের জন্য হয়? 1 ক্লোরো 1 পেন্টিন কি লিখতে পারছি আমি? 1 ক্লোরো 1 পেন্টিন কি আমি লিখতে পারছি না পারিনি? অবশ্যই হয় না কেন? তুমি এত কনফিউজড কেন ভাই? পেন্টিনে এটা তো আরো লেখা সহজ। পেন্টিনে তোমার ইচ্ছা মতো তুমি ডাবল বন্ড বসাও, আর ক্লোরিনটা এখান থেকে কাউন্ট করে এখানে ক্লোরিন হবে। অবশ্যই এত কনফিউশনের কোনো কারণ নেই। এডমিশন টেস্টের কোশ্চেন তো অনেক জায়গায় ভুল হয়। এটা ডাবল বন্ড, তাহলে এটা তো হবেই, আমরা তো জানি এটা CH, এটা CH3, এটা তো হবেই। আর ঘ নাম্বার 1 পেন্টিন এটা হবে না, তার মানে এটা আর এটা রাইট অ্যানসার। গ খ গ। এটা একটু দেখবা, হ্যাঁ দেখার কোনো কথা নাই। যদি তুমি এক্সাম হলে তোমার অপশন তো একটা চয়েস করতে হবে, বিউটিন 2 পাবো, বিউটিন 2 দিয়ে দাও। আর যদি একাধিক থাকে তখন ওই জিনিসটা হবে, দেখো এটা এটার মধ্যে দুটোই বেস্ট দিয়ে দাও এটা। কথা বুঝছো? কারণ তুমি তো এক্সামে একটা ভরাট করতে হবে, তোমার তো দুইটা ভরাট করতে দেবে, তোমাকে বলছে এটা, তার মানে কোশ্চেন যে করছে সে হয়তো বা এখানে তার মিস্টেক হয়েছে। আমরা পরের কোশ্চেনে যদি যাই, দেখো পরের কোশ্চেন, কোশ্চেন 5, একই কোশ্চেন, কোশ্চেনের টাইটেল এক। এটা CH2 ডাবল বন্ড CH2, এটা ClCH ডাবল বন্ড CHCl, এটা কি CH3 বন্ড CH3, আর এটা হচ্ছে ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে CH3, এটা ভুয়া কোশ্চেন, এটা কি ডাবল বন্ড কি তোমার অ্যানসার কত? অপশন 2। সো অপশন বি। আচ্ছা আমরা এটার মাঝে একটা মানে স্ট্রাকচারাল আইসোমারিজমের একটা কোশ্চেন করি। অর্থ নাইট্রোফেনলের মধ্যে কোন ধরনের সমতা বিদ্যমান? বলো, এটা নাইট্রোফেনলের মধ্যে কোন ধরনের সমতা বিদ্যমান? কোন ধরনের সমতা বিদ্যমান? বলো অ্যানসার বলে যে এটার অপশন দেওয়া হবে না। সো অবস্থান সমানতা। অ্যানসার কোনটা হবে? অবস্থান। এটা আসে প্রায়, বা এই জায়গায় অন্য জায়গায় দিলাম। হ্যাঁ, ডাইব্রোমো বেনজিনে কোন ধরনের সমতা বিদ্যমান? একই কথা, বেনজিনে দুটো প্রতিস্থাপক থাকতেই হবে কি তোমার অবস্থান। এখন দেখো আমি যদি পরের কোশ্চেনে যদি যাই, এটা তো সিস্টেন্স গেল। কোশ্চেন 7 নম্বর কোশ্চেনে যদি যাই,
কোশ্চেন 7, নিচের কোনটা আলোক সমানতা প্রদর্শন করে? এটা আলোক সমানতা প্রদর্শন করে। বলতো আলোক সমান সংখ্যা নির্ণয়ের ফর্মুলাটা কি? আলোক সমান সংখ্যা নির্ণয়ের ফর্মুলাটা কি? আলোক সমান সংখ্যা নির্ণয়ের ফর্মুলাটা কি? আলোক সমান সংখ্যা নির্ণয়ের ফর্মুলা কি? একটা যুগে কতগুলো আলোক সমান থাকবে? আচ্ছা ঠিক আছে, এটাকে শেষ করি। এই সামিন কয়টা থাকে? একটা স্টুডেন্ট কথা বলতেছে না কেন? আলোক সমানতা প্রদর্শনের ফর্মুলাটা কি? মানে প্রতি হ্যাঁ, প্রতিসমতা না আসলে তাহলে সেটা হবে 2 to the power n সম্পর্কে। 2 টু দি পাওয়ার কি? অপ্রতিসমর ক্ষেত্রে কয়টা হবে? অপ্রতিসম মিশ্র প্রথমবার অপ্রতিসম যেটা নরমাল, এটার ক্ষেত্রে কয়টা হবে? 2 টু দি পাওয়ার কত? n সম্পর্ক থাকে। 2 টু দি পাওয়ার n, রাইট। দেখবে যে অপ্রতিসম এই নিয়ে অনেকগুলো কথা বলছি, হ্যাঁ। এখানে একটু দেখো কোনটা আলোক সমতা প্রদর্শন করে। অপশন কতে এটা CH3CH2, এটা COOH। খ আগে সেন্স নিতে হবে, তোমার ভাবতে হবে আলোক সমতা প্রদর্শনের শর্তে যেতে হবে। আলোক সমতা প্রদর্শনের মেইন শর্তটা কি? কাইরাল সেন্টার থাকতে হবে। কাইরাল সেন্টার থাকতে হবে, রাইট। এটা কি HOOC CH2 COOH, এটা এটা C6H5 বা आंसर কি হবে? সাথে সাথের आंसर কি হবে? অপশন 2। হ্যাঁ সাবরিনা आंसर কি হবে? স্যার 2। 2 হবে কেন? 2 হবে কেন? 1 হবে না কেন? স্যার এইচ দুইটা আছে। মানে কাইরাল সেন্টার থাকতে হবে। অপশন 2 হবে কেন? খ হবে কেন आंसर? তোমার কি থাকতে হবে? কাইরাল সেন্টার। তো এটা সাজাও HOH COOH। তাহলে এটা কি কাইরাল সেন্টার? চারটা ডিফারেন্ট টাইপের গ্রুপ প্রেজেন্ট আছে। তার মানে কি এটা সিমেট্রি না? যে কম্পাউন্ড গুলো সিমেট্রি না তারাই কি হয়? অপটিক্যালি কি হয়? অ্যাক্টিভ হয়। সেই কম্পাউন্ড গুলো কি অপটিক্যাল আইসোমারিজম কি করে বলতো? শো করে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন 8। আমরা গ্লুকোজ নিয়ে কথা বলবো। গ্লুকোজ নিয়ে আমাদের অনেক কথাবার্তা আছে, একটু ওয়েট করো। এখন এটা হচ্ছে এটা 8 এর ক্ষেত্রে ক হচ্ছে মনে করো এটা CH2, এটা NH2, এটা COOH, এটা ক। খ এর ক্ষেত্রে এটা হচ্ছে CH3, এটা CH। বাপরে বাপ, একই কোশ্চেন দুই রকম চলে এসেছে, মানে অপশন আলাদা। এটা কি CH3, এটা 2, এটা কি C ডাবল বন্ড, এটা CH। অপশন ঘ, এটার অপশনটাকে আমরা একটু কেটে দিলাম। আমরা এই অপশনটা দিয়ে দিলাম।
ওকে, আর এখানে একটা অপশন দিয়ে দিলাম আমরা CH3, এটা CH আর এটা CH। ওকে, অপশন কোনটা হবে? এটাকে আরো ভালোভাবে দিয়ে দিলাম। অপশন কোনটা হবে? স্যার লাস্ট অপশনে না আপনি CH3 CHCOH দিয়েছেন। কোনটা লাস্টের অপশনে? এখন ঠিক আছে? হ্যাঁ, 2 হ্যাঁ, হবে হ্যাঁ। স্যার। হ্যাঁ দিয়ে দিলাম, 2 দিলাম। এখন করো, এখন কোনটা হবে? ক খ গ ঘ এর মধ্যে স্যার খ স্যার। অন্যরা কি বলো? এটা হবে না, ডাবল বন্ড বা এটা তো হচ্ছেই না, এটাও হচ্ছে না, এটা আছে। কার্বন বাদে অন্য পরমাণুর কি কাইরাল সেন্টার থাকলে সেটা হ্যাঁ অবশ্যই আলোক সূত্র হবে না, 100%। তোমার কাইরাল সেন্টার যেখানে আছে সেটাই আলোক সূত্র। আমি তো উদাহরণই বলে আসছি নাইট্রোজেনে, এটা তো উদাহরণও দিয়ে দিচ্ছি আমরা। এটাকে আমরা উদাহরণও দিই, আমার উচিত ছিল খ আর এটা এই উদাহরণটাকে নিয়ে আসি। বলতো এই অ্যাসিডটার নাম কি? এই ক্ষয়ের এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম কি? কে স্যার বলতে? ল্যাকটিক অ্যাসিড। রাইট রাইট, ল্যাকটিক অ্যাসিড। এটা অন্তত ল্যাকটিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড এই দুটো অ্যাসিডের সংকেত তোমার মাথায় রাখতে হবে। পরেরটা একটু দেখো। আমি যদি পরেরটা যদি যাই, পরের কোশ্চেন গুলো কি সব একরকম। হ্যাঁ, আমি যদি পরের কোশ্চেনে যাই, এটা হচ্ছে নিচের কোনটা আলোক সমানুতা প্রদর্শন করে না? এটা কি 9 নম্বর কোশ্চেন। এর আগে বলছে আলোক সমানুতা কি করে বলতো? প্রদর্শন করে। এখন কি তোমার আলোক সমানুতা কি প্রদর্শন করে না? আমি যদি অপশনে যাই ক নয়, এটার অপশন হচ্ছে CH3, এটা CH, এটা ডাবল বন্ড, এটা CH, এটা খ, এটা গ, এটা ঘ, গ অ্যানসার কোনটা দিব? স্যার সেকেন্ড অপশন। কেন থার্ড অপশন কি হইছে? থার্ড অপশনে যে একটা কাইরাল সেন্টার আছে। কি সেকেন্ড অপশন? হ্যাঁ এটা জ্যামিতিক মানে আলোক না সমানুতা স্যার সেকেন্ড না ফার্স্টটা এক হবে স্যার। ফার্স্টটা। আচ্ছা থার্ড অপশনে কি হইছে? এটা আলোক সমানুতা প্রদর্শন করবে? 4 নাম্বারটা তো কাইরাল কার্বন। হ্যাঁ কাইরাল সেন্টার আছে তো। জি স্যার। কয় নম্বর কার্বনটা? এটা করবে আলোক সমানুতা? আজকে ডান দিক 4 থেকে নাম্বারটা সেকেন্ড কাইরাল কার্বন। কার্বন। 4 নম্বরটা কাইরাল কার্বন। দেখি এটা কাইরাল 4 নম্বরটা আছে কিনা। এটাকে আমরা যদি একটু সাজাই, এই কার্বনটা, এটা কাইরাল কার্বনটা তোমার কিভাবে আমি বুঝতে পারতেছি না। তুমি যে কাইরাল কার্বন বললা, চার নম্বর কার্বনটা কিভাবে হয় এটা আমি বুঝতেছি না। কোন কার্বন হয় এই C6H5 1 1
এটা এটার সাথে, এটা এটার সাথে 4 কই কার্বন পাইছো? এটা 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 স্যার যে COOH এর আগেরটা বুঝাইছি স্যার। এটা জি স্যার। এইটা হইছে, হ্যাঁ এটা হইছে কাইরাল, বাট এটা কিন্তু না। কেন এটাকে ধরবো না কেন? এই কার্বনটাকে কি কাইরাল কার্বন বলা যাবে? এখানে কয়টা কাইরাল সেন্টার আছে? এই কার্বনটাকে কি কাইরাল সেন্টার বলা যাবে কিনা? না স্যার, কারণ না, এখন স্যার। তো ডাবল বন্ডে কার্বনের সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, এটাই কি সমস্যা? ডাবল বন্ডের সাথে কানেক্ট থাকলে সমস্যা কোথায়? তাহলে তো দুইটা হাত দিয়ে সেম গিয়ে কথা বলবো যে গ্রুপের কাইরাল সাথে কার্বন হতে কানেক্টেড হবে, আছে। 4টা গ্রুপ থাকতে হবে। এই কার্বনটা 4টা গ্রুপের সাথে কানেক্ট নেই, এই এক অ্যান্সার। আর দ্বিতীয়ত হইছে এটা sp3 হতে হবে। 4টা গ্রুপ কানেক্ট হলে এটা sp3, বাট এটা sp3 না, এটা কি তোমার sp2। 4টা গ্রুপে কানেক্ট বলতে হবে যে এই কার্বনটা sp2, অথবা এই কার্বনের সাথে 4টা গ্রুপ কানেক্ট নাই, ভিন্ন হলে হবে না, 4টা ডিফারেন্ট টাইপের গ্রুপ থাকবে। সো এটা হবে না, বাট এইটা কাইরাল আছে এই কারণে এটা, তাহলে এটা অ্যান্সার হবে কি ক। এটা তো হবেই, দেখাই যায়। আমি যদি পরের অপশনে যদি যাই, আমরা যদি পরের অপশনে একটু যাই, জ্যামিতিক সমানুতা দিয়ে যে কোশ্চেন গুলো আসে, যদি মেসোফেস এগুলো যদি নক না করে, হ্যাঁ সমানুর ক্ষেত্রে, তাহলে অ্যানসার গুলো খুব ইজিলি পাওয়া যায়। এটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। এটার কটা হচ্ছে CH3CH, বাপরে বাপ, এই অপশনটা তো সব জায়গায় দেখি আছে। এটার খ অপশনটা হচ্ছে C6H5। কি রে ভাই, একই তো কোশ্চেন, একই কোশ্চেন, অপশন গুলো তো একই রকম। গয়ের কোশ্চেন, গয়ে অপশনটা একটু চেঞ্জ দিচ্ছে, আগেরটার মতোই, জাস্ট একটু চেঞ্জ। তাহলে এটা তো আর পরেরটা বলার কোনো দরকার নেই, কোনটা করে না সমাধান, কোনটা হবে? ঘর লিখলাম না, তিন। ভয়েস আগে, হ্যাঁ তিন হবে। এটা হবে না, ওই আগেরটাতে সি আর এটা সি টুইস একই। দেখো আমি যদি পরেরটায় যাই, তুমি আলোক সমতল এখান থেকে পারবা আশা করি। 11 নম্বর কোশ্চেনে যদি যাই, কোশ্চেন 11, কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটা? কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল সংকেত না দিয়ে যদি কথায় দেই, তাহলে কোশ্চেন গুলো কিন্তু বের করতে একটু সময় লাগে, আর কিছু না। এটা হচ্ছে 2 মিথাইল 1 বিউটানল, এটা হচ্ছে অপশন। এটা হচ্ছে 3 মিথাইল বিউটানল 1, এটা গ অপশন। এটা হচ্ছে 2 মিথাইল 2 বিউটানল 2 বিউটানল। আমরা এটাকে এভাবে লিখে দিই পুরোটা, এটা 2 বিউটানল। এটা ঘ নম্বর অপশনটা হচ্ছে বিউটানল। বলো কোনটা হবে? এটার ক্ষেত্রে কোনটা হবে? স্যার 2 মিথাইল 2 বিউটানল। ওকে, অন্যরা কি বলেন স্যার? অন্যরা স্যার কি বলো? ও বলছে, নানজিবা বলছে এটা অ্যানসার। তোমাদের টাইম আছে ভাই, টাইম যদি তুমি আধা ঘন্টা পরে করো তাহলে চলো।
স্যার গ হবে। কি গ? আচ্ছা ঠিক আছে, আমরা অপশন অনুসারে অপশনে যাই। 2 মিথাইল 1 বিউটানল দিয়ে আমরা দেখি কি এই ধরনের কোশ্চেনে হাই উতাস করে অ্যানসার করব না। হ্যাঁ, আগে 2 মিথাইল 1 বিউটানল নরমাল ভাবে লেখো, এগুলো খুব সহজে লেখা যায়। হ্যাঁ, এটা কি 1 বিউটানল, তাহলে এটা 2 মিথাইল, এটা হবে CH3। তাহলে এটা কি OH, এখানে কি হাইড্রোজেন আমার ব্যালেন্স করতে হবে, এটা H আর H, তার মানে বাকিটা কি CH2 CH2, আর এটা হবে কি H। দেখো এখানে কাইরাল সেন্টার আছে, এই কার্বনটাকে কি কাইরাল সেন্টার বলা যায়? এই কার্বনটাকে কাইরাল সেন্টার বলা যায় নাকি যায় না? জি স্যার যায়। দেখছো, আমরা কিন্তু সংকেতের পরিবর্তে যদি কথাই দিই তাহলে কিন্তু কনফিউজ বেশি হবে। তার মানে কি এটা কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল বলা যাবে তো? তাহলে এটার ক্ষেত্রে দেখি 3 মিথাইল বিউটানলে এটা কি 3 মিথাইল, তাহলে তুমি তো দেখো, তাহলে এটা এই কার্বনটাকে 1 2 3 4, এই কার্বনটাকে আমরা কি কাইরাল কেন্দ্র বলতে পারি? বলা যায় এই কার্বনটাকে? না স্যার। না স্যার। তাহলে এটা হবে না পুরুষ, কারণ এই দুটো গ্রুপ CH3 একই রকম। তাহলে 2 মিথাইল 2 বিউটানলে কি বলছে? 2 মিথাইল 2 বিউটানল। আচ্ছা 2 মিথাইল 2 বিউটানল, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ওইস, তাহলে এটা কি CH3। ভাই তুমি 2 মিথাইল 2 বিউটানল কিভাবে বললা ভাই? কোন জায়গা থেকে হবে? এই কার্বন তো হবে না ভাই, দুটো হাইড্রোজেন, এই কার্বনটাও হইতেছে না, দুইটা CH3 বলা যাবে কাইরাল সেন্টার আছে? না স্যার। তার মানে না। আমরা বিউটানল 2, এটা বিউটানল, দেখো বিউটানল 2 বলা যায় কিনা? জি স্যার যায়। দেখছো অপশন কয়টা আছে? দুইটা। বাট তুমি একটাও বাই করতে পারো না, অপশন কিন্তু দুইটা বসে আছে। তার মানে অ্যানসার কোনটা বলতো? ক এবং গ। তার মানে আমাদের কোশ্চেন গুলো স্মার্ট কোশ্চেন হবে তখনই আমরা সংকেত না দিয়ে যদি কথায় ব্যবহার করি। সংকেত দিলে তুমি ঠিকই বের করে ফেলতে পারবে, কথা বলছো? তাহলে এটার অ্যানসার কোনটা? ঘ, এবং এটার অ্যানসার কোনটা? বুঝতে পারছি আমরা, বুঝতে পারছি তো? এত টাইম পাবো না, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে কোশ্চেন দেখলেই মানে যেন অ্যানসার করে ফেলতে হবে, আর বই পড়তে হবে, বইয়ের কোনো বিকল্প নেই। হ্যাঁ, বইয়ের কোনো বিকল্প নেই। এই ধরনের কথা যে ভাইয়া এখানে 10টা কোশ্চেন আছে, 10টার মধ্যে দিয়ে 6টা 5টা তুমি পাবাই, এই সে চাপাবাজি কথাবার্তা, চাপাবাজি ছাড়া আর কিছুই না। যদি হয়ে যায় এটা হচ্ছে কি তোমার লাকে মিলে গেছে, আর যদি না হয় এটা বই পড়ো, বইয়ের কোনো বিকল্প নাই। বই এবং বেশি করে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ হলে আসার সম্ভাবনা আছে, মানে এটা না যে এখান থেকে 5টা বলো 5টাই আসবে, এই ধরনের কথা কোনো সময়ই হবে না। আমরা যখন এই যারা প্রিভিয়াস আমাদের স্টুডেন্ট, রিসেন্ট প্রিভিয়াস স্টুডেন্ট, ওদের সাথে কথা বলি, ওদের এই একই কথা, স্যার বলে এখান থেকে 5টা বললে 5টার মধ্যে একটা বলে, এই যে ধান্দাবাজি। যখন বোর্ড কোশ্চেন, যখন তোমার পরীক্ষাটা যখন হয় তখন ওখান থেকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ আসলে আসতে পারে, বাট এটা তোমার জন্য একটা এক্সট্রা ফেসিলিটি হবে। বাট এগুলো পড়লে তুমি অনেক হইছে এটা না, বেসিক পড়বা, বেশি করে তুমি কি করবা, সলভ করবা, আর মেইন বই পড়বা, চান্স পাবা। কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, তুমি চান্স 100% পাবা। হ্যাঁ এক্সাম তুমি দাও, মডেল টেস্টের জন্য ভালো। হ্যাঁ সেটার জন্য ভালো, যে মডেল টেস্ট দিলে একদম অনেক স্টুডেন্ট থাকে, কম্পিটিশন হয়, এটা একটা ভালো দিক। এই কারণে আসমানে উঠে যাবে না।
এখন দেখো ঠিক এই একই কোশ্চেন নিচে যৌগগুলোর মধ্যে কোনটাতে কাইরাল সেন্টার আছে, এটা কোশ্চেন নাম্বার কত হবে? কোশ্চেন নাম্বার কত হবে? 12 না 11? বলতে পারো না তো। 12। কাইরাল কেন্দ্র আছে। এখন দেখো আমরা যদি এটাকে কথায় না দিয়ে দেখো সংকেতে আমরা একটু লিখি, এটা CH3 এটা C, দেখবে যে এটা তুমি অ্যানসার করতে পারবে আসলে। এটা B। আমরা অপশনগুলো অবশ্যই তোমাকে সংকেতে দেওয়ার ট্রাই করব না, অপশনগুলো আমরা কথায় ইউপেক নেমে দেওয়ার ট্রাই করব, অথবা তোমার অন্য পদ্ধতিতে নাম এসে দেবো। বলো কোনটা হবে অ্যানসার? অপশন সি। দেখছো অপশন বের করতে কোনো অসুবিধা নেই, বাট এটারই যদি ইউপেক নামে দিই তাহলে এটা একটু সমস্যা হবে। এখানে আমরা তোমরা যে গ্লুকোজের যে স্ট্রাকচারটা আছে এটা কি আমরা জানি গ্লুকোজের স্ট্রাকচার গুলো? হ্যাঁ, আমরা কি এটা জানি গ্লুকোজের স্ট্রাকচারটা? এই সম্পর্কে আইডিয়া আছে গ্লুকোজের যে তোমার দুটো স্পেশাল টাইপের গ্লুকোজের অনেকগুলো সমন্বয় আছে, বলতো গ্লুকোজের কতগুলো সমন্বয় গঠন করা সম্ভব? এটা গ্লুকোজ থেকে কতগুলো সমন্বয় করা সম্ভব? এটা গ্লুকোজে কয়টা কাইরাল সেন্টার কয়টা আছে? আমরা গ্লুকোজের স্ট্রাকচার, হ্যাঁ এগুলো দেখবা, হ্যাঁ গ্লুকোজের স্ট্রাকচার দেখবা, আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। এটা হচ্ছে কি তোমার গ্লুকোজের কি তোমার স্ট্রাকচার। তাহলে এটা কাইরাল সেন্টার কয়টা? একটা। তাহলে কয়টা কাইরাল সেন্টার কয়টা আছে টোটাল? এক, দুই, তিন, চার, কয়টা আছে কাইরাল সেন্টার গ্লুকোজে? কারণ কয়টা? একটা, 4টা থাকে। হ্যাঁ 4টা। বলো। স্যার 4টাই তো থাকে। আমাদের CH2OH আছে না, এটা তো আর হওয়া সম্ভব না। এই গ্লুকোজ নিয়ে আমরা অনেক কথা বলবো, হ্যাঁ এখানে আমাদের কিছু অংশ আমরা আলোচনা করবো, এটা বিস্তারিত আলোচনা করতে একটু টাইম লাগবে। গ্লুকোজের স্ট্রাকচার গুলো তুমি পড়বা, দেখবে যে আমরা এখানে না দেখালেও দেখবে যে ডি গ্লুকোজের একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ তোমার আমি বলতেছি আলফা গ্লুকোজ যেটা আছে, ডি গ্লুকোজ লাগিয়ে বাদ দাও, আলফা গ্লুকোজ যেটা আছে, হ্যাঁ বিটা গ্লুকোজ যেটা আছে, দুটোর স্ট্রাকচার আছে, হ্যাঁ এই দুটো গ্লুকোজের এটা হচ্ছে সরল চেইন, যখন পানিতে অ্যাড করো তখন এই গ্লুকোজের কি হয় চাকরিক চেইনটা তোমার কি চাকরিক কাঠামোটা হয়। এটা আলফা আলফা গ্লুকোজ হতে পারে, বিটা গ্লুকোজ হতে পারে। আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? আলফা গ্লুকোজের মাধ্যমে আসলে আমরা কোন ধরনের স্টার্চ গঠিত হয়, নাকি সেলুলোজ গঠিত হয়, না বিটা গ্লুকোজের মাধ্যমে স্টার্চ হয় না সেলুলোজ হয়, এটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই। আর আমাদের নেক্সট ক্লাসে মানে নেক্সট ক্লাস তোমার বুধবার হলো, এর মধ্যে আমরা দুটো এক্সাম নিয়ে ফেলবো, এর আগে তুমি এটা প্র্যাকটিস করো, হ্যাঁ এই সমন্বয়। ক্লাস কি পর্যন্ত?